যারা সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের টেবিলে প্রায় সবসময় একটা বই দেখা যায়, জব সলিউশন। আমাদের আজকের আলোচনার কেন্দ্র রয়েছে ঠিক সেরকমই একটা বইয়ের কয়েকটা পাতা। মানে আমাদের হাতে এখন বাংলা, ইংরেজি, গণিত আর সাধারণ জ্ঞানের এক গাদা প্রশ্ন আর তার সমাধান রয়েছে, কিন্তু আমরা শুধু উত্তরগুলো দেখব না। ঠিক তাই, আমাদের উদ্দেশ্য হলো এই প্রশ্নগুলোর একটু গভীরে ডুব দেয়া। মানে এই পরীক্ষাগুলোর মাধ্যমে আসলে ঠিক কী ধরনের দক্ষতা খোঁজা হচ্ছে, একজন প্রার্থীকে কোন ছাঁচে ফেলার চেষ্টা করা হচ্ছে। এই প্রশ্নগুলোর বিন্যাস বিশ্লেষণ করলেই কিন্তু বোঝা যায় নিয়োগকর্তারা একজন আদর্শ সরকারি কর্মকর্তার মধ্যে ঠিক কোন গুণাবলীগুলো দেখতে চান। চলুন সেই নকশাটাই আজ উদ্ধার করার চেষ্টা করি। দারুণ একটা দৃষ্টিভঙ্গি। তাহলে আর দেরি কেন, চলুন এই প্রশ্নপত্রের ব্যবচ্ছেদ শুরু করা যাক। প্রথমেই ভাষার অংশটা দেখি, বাংলা আর ইংরেজি। বাংলা অংশে ঢুকেই আমার চোখে পড়ল সন্ধিবিচ্ছেদের মতো প্রশ্ন। যেমন ধরেন, পরস্পরকে ভাঙলে হয় পর প্লাস পর, আবার তন্বীকে ভাঙলে হয় তনু প্লাস ই। এগুলো তো আমরা স্কুল থেকেই শিখে আসছি, কিন্তু আমার প্রশ্ন হলো, একজন প্রশাসনিক কর্মকর্তার জন্য এগুলোর প্রায়োগিক গুরুত্বটা ঠিক কোথায়? প্রশ্নটা খুবই যৌক্তিক। মানে আপাত দৃষ্টিতে মনে হতে পারে এটা শুধু মুখস্থ বিদ্যার খেলা, কিন্তু এর একটা গভীর দিক আছে। সরকারি কাজে, বিশেষ করে দাপ্তরিক চিঠি বা ধরেন নীতি নির্ধারণী কাগজপত্রে ভাষার নির্ভুলতা এবং প্রমিত রূপটা খুব জরুরি। একটা শব্দের ভুল ব্যবহারে অর্থের কিন্তু বড় ধরনের তারতম্য হতে পারে। পরস্পর বা তন্বীর মতো শব্দের সঠিক গঠন যে জানে, তার ভাষার বুনিয়াদটা শক্ত বলে ধরে নেওয়া হয়। এটা আসলে প্রার্থীর সূক্ষ্ম বিষয়ে মনোযোগ দেওয়ার ক্ষমতাও পরীক্ষা করে। তার মানে এটা শুধু ব্যাকরণের নিয়ম জানা নয়, বরং নির্ভুল যোগাযোগের একটা পরীক্ষা। বিষয়টা আসলেই ভাবার মতো। আচ্ছা, শুধু তো ব্যাকরণ নয়, সাহিত্য থেকেও প্রশ্ন এসেছে। যেমন মেঘনাদ বধ কাব্য কার লেখা? উত্তর মাইকেল মধুসূদন দত্ত। এখনকার দিনে এই তথ্য জেনে একজন কর্মকর্তার দৈনন্দিন কাজে ঠিক কী লাভ হবে? এটা কি নিছকই মানে অপ্রয়োজনীয় তথ্য মুখস্থ করার প্রতিযোগিতা নয়? আমি আপনার সংশয়টা বুঝতে পারছি, কিন্তু এটাকে অন্যভাবেও দেখা যায়। মেঘনাদ বধ কাব্য বাংলা সাহিত্যের একটা মাইল ফলক। যে ব্যক্তি নিজের দেশের প্রধান সাহিত্য কর্মগুলো সম্পর্কে ধারণা রাখে, সে তার সাংস্কৃতিক ভিত্তি সম্পর্কে সচেতন। একজন সরকারি কর্মকর্তা যখন জনগণের জন্য কাজ করেন, তখন তার দেশের শিল্প, সাহিত্য, সংস্কৃতি সম্পর্কে একটা ন্যূনতম ধারণা থাকাটা তাকে মানুষের সাথে সংযোগ স্থাপন করতে সাহায্য করে। এটাকে বলা যেতে পারে সাংস্কৃতিক সাক্ষরতা বা কালচারাল লিটারেসি। বাহ! এটা তাকে একজন বিচ্ছিন্ন প্রশাসক না বানিয়ে সমাজের একজন অংশীদার হিসেবে ভাবতে শেখায়। সাংস্কৃতিক সাক্ষরতা, এই ধারণাটা দারুণ। এই দৃষ্টিকোণ থেকে দেখলে প্রশ্নটাকে আর অপ্রয়োজনীয় মনে হচ্ছে না। ইংরেজির ক্ষেত্রেও কি একই লজিক কাজ করে? ওখানেও তো গ্রামারের ছড়াছড়ি, যেমন হি ইজ ড্যাশ এলএলবি, এখানে শূন্যস্থানে কি বসবে? ঠিক একই লজিক। এখানে উত্তরটা হবে অ্যান। কিন্তু কেন? এল তো একটা কনসোনেন্ট। এখানেই তো মজাটা। আমরা জানি কনসোনেন্টের আগে এ বসে, কিন্তু এখানে এল অক্ষরটা উচ্চারণ করতে গেলে প্রথমে এ ধ্বনিটা আসে, যা একটা ভাওয়েল সাউন্ড। তাই এখানে অ্যান বসবে। পরীক্ষাগুলোতে এই ধরনের ছোট কিন্তু গুরুত্বপূর্ণ ব্যতিক্রমগুলোই বেশি যাচাই করা হয়। একদম ঠিক। আর এই মনোযোগটাই আন্তর্জাতিক যোগাযোগের ক্ষেত্রে প্রয়োজন। একজন কর্মকর্তাকে হয়তো বিদেশি প্রতিনিধিদের সাথে ইমেল চালাচালি করতে হয় বা আন্তর্জাতিক কোনো ফোরামে দেশের প্রতিনিধিত্ব করতে হয়। সেখানে ভাষার ছোটখাটো ভুল দেশের ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করতে পারে। ঠিক। তাই শুদ্ধ ও প্রমিত ভাষার ব্যবহার এখানেও গুরুত্বপূর্ণ। দেখুন, অ্যাজ ইউ সো ইউ রিপের বাংলা অনুবাদ চাওয়া হয়েছে। উত্তর যেমন কর্ম তেমন ফল। এটা শুধু আক্ষরিক অনুবাদ নয়, এটা ভাবানুবাদ। এর মাধ্যমে প্রার্থীর দুই ভাষার মধ্যে শুধু শব্দ নয়, ভাব বিনিময়ের ক্ষমতাও যাচাই করা হয়। তার মানে ভাষার অংশটা পুরোটাই নির্ভুল এবং কার্যকর যোগাযোগের উপর দাঁড়িয়ে আছে, সেটা জাতীয় হোক বা আন্তর্জাতিক। ভাষার ক্ষেত্রে দেখলাম নিয়ম আর নির্ভুলতার উপর কী পরিমাণ জোর দেওয়া হচ্ছে। আমার মনে হচ্ছে এই একই যুক্তির খেলাটা গণিত অংশে আরও কঠিনভাবে সামনে আসে, তাই না? আপনি একেবারে মূল জায়গার ধরেছেন। গণিত শুধু সংখ্যার খেলা নয়, এটা হলো যুক্তির সবচেয়ে কাঠামোগত রূপ। ভাষার ক্ষেত্রে যেমন নিয়ম আছে, গণিতের ক্ষেত্রেও তাই।
কিন্তু এখানে চাপটা অনেক বেশি, কারণ সময় সীমিত। ঠিক তাই। যেমন একটা প্রশ্ন দেখলাম পিতা ও পুত্রের বয়স নিয়ে। পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের 3 গুণ। 5 বছর আগে পিতার বয়স ছিল পুত্রের বয়সের 4 গুণ। তাদের বর্তমান বয়স কত? এই অঙ্কটা সমাধান করতে গিয়ে আমি দেখলাম শুধু সূত্র জানলেই হবে না। কি করতে হলো আপনাকে? আমাকে প্রথমে প্রশ্নটা খুব মন দিয়ে পড়তে হয়েছে, তারপর কথার মধ্যে থেকে সমীকরণ তৈরি করতে হয়েছে। যেমন ধরেন, ঠিক। পুত্রের বয়স এক্স ধরলে পিতার বয়স 3x। 5 বছর আগে তাদের বয়স ছিল যথাক্রমে x-5 এবং 3x-5। তখন প্রশ্ন অনুযায়ী 3x-5 = 4x-5। এই সমীকরণটা সাজাতে পারলে অঙ্কটা শেষ। কিন্তু পরীক্ষার হলে ওই চাপের মধ্যে এই ভাষাকে গণিতে রূপান্তর করা যায় আসল চ্যালেঞ্জ। চমৎকারভাবে ব্যাখ্যা করেছেন। এটাই হলো মূল বিষয়। গণিত অংশের উদ্দেশ্য শুধু প্রার্থীর ক্যালকুলেশন করার ক্ষমতা দেখা নয়, বরং চাপের মুখে একজন প্রার্থী কতটা স্থিরভাবে একটা অগোছালো সমস্যাকে লজিক্যাল কাঠামোতে ফেলতে পারে তা পরীক্ষা করা। বাস্তব জীবনে একজন কর্মকর্তাকে বাজেটের সীমাবদ্ধতা বা ডেডলাইনে চাপের মধ্যে সিদ্ধান্ত নিতে হয়। এই অঙ্কগুলো তারই একটি সরল প্রতিরূপ। আরেকটা ক্লাসিক প্রশ্ন আছে, নল আর চৌবাচ্চার অঙ্ক। একটি চৌবাচ্চা প্রথম নল দিয়ে 20 ঘন্টায় এবং দ্বিতীয় নল দিয়ে 30 ঘন্টায় পূর্ণ হয়। দুটি নল একসাথে খুলে দিলে কতক্ষণে পূর্ণ হবে? এই ধরনের অঙ্কগুলো দেখলে কি মনে হয়? এই অঙ্কটা দেখে আমার স্কুলের কথা মনে পড়ে যায়। আমরা সবাই ভাবতাম বাস্তব জীবনে এর কি কাজ, কিন্তু এখন বুঝি এটা আসলে একটা সিস্টেমের বিভিন্ন ইনপুট কিভাবে ফলাফলকে প্রভাবিত করে তা বোঝার একটা মডেল। এখানে চৌবাচ্চাটা হলো একটা প্রজেক্ট, আর নলগুলো হলো রিসোর্স বা কর্মী। আচ্ছা, কোনো রিসোর্স কতটুকু কাজ করে আর একসাথে কাজ করলে মোট কত সময় লাগবে, এটা তো প্রজেক্ট ম্যানেজমেন্টের একেবারে প্রাথমিক ধারণা। আজকে সাপ্লাই চেইন ম্যানেজমেন্টও তো এই একই নীতির উপর চলে। বাহ, এভাবে তো কখনো ভাবিনি। তার মানে পাটিগণিতের এই সমস্যাগুলো আসলে আধুনিক ম্যানেজমেন্ট তত্ত্বেরই এক ধরনের সহজ সংস্করণ। তাহলে বলা যায় গণিত অংশটি প্রার্থীর সমস্যা সমাধানের দক্ষতা, চাপের মুখে স্থির থাকার ক্ষমতা আর সম্পাদ ব্যবস্থাপনার প্রাথমিক ধারণাকেই পরীক্ষা করে। গতি এবং নির্ভুলতা এখানে সাফল্যের চাবিকাঠি। একদম। যে দ্রুত এবং নির্ভুলভাবে চিন্তা করতে পারে সেই এখানে এগিয়ে থাকবে। আচ্ছা, ভাষার নিয়ম আর গণিতের যুক্তি থেকে বেরিয়ে এবার একটু সাধারণ জ্ঞানের বিশাল দুনিয়ায় আসা যাক। এই অংশটা আমার সবচেয়ে চমকপ্রদ লেগেছে। প্রশ্নগুলোর পরিধি দেখলে অবাক হতে হয়। একদিকে প্রশ্ন করা হচ্ছে ওআইসি এর প্রধান কার্যালয় কোথায়, যেটা আমরা বহু বছর ধরে পড়ে আসছি। উত্তর হলো জেদ্দা। আবার পরের প্রশ্নটাই হলো চ্যাট জিপিটি কি? এটা তো একেবারে সাম্প্রতিক বিষয়। এই বৈপরীত্যের কারণ কি? এই বৈপরীত্যটাই সাধারণ জ্ঞান অংশের মূল শক্তি। এর মাধ্যমে পরীক্ষকরা দুটো জিনিস একসাথে দেখতে চান। প্রথমত, প্রার্থীর ভিত্তিটা কতটা মজবুত। ওআইসি, জাতিসংঘ বা দেশের সংবিধানের মতো মৌলিক বিষয়গুলো তার জানা আছে কিনা। এগুলো হলো ক্লাসিক জ্ঞান, যা একজন সচেতন নাগরিকের জানা উচিত। এই কর্মকর্তা যদি আধুনিক প্রযুক্তি সম্পর্কে না জানেন, তবে তিনি সময়ের সাথে তাল মেলাতে পারবেন না। তাকে তো একসময় গভর্নেন্স বা ডিজিটাল নথি ব্যবস্থাপনার মতো বিষয় নিয়ে কাজ করতে হবে। তার মানে একদিকে ঐতিহ্য আর একদিকে আধুনিকতা, দুটোরই ভারসাম্য রাখতে হবে। দেশীয় বিষয়েও বেশ কিছু আকর্ষণীয় প্রশ্ন দেখলাম, যেমন বাংলাদেশের ভৌগোলিক নির্দেশক বা জিআই পণ্য কোনটি? উত্তর জামদানি শাড়ি। এই জিআই পণ্য ব্যাপারটা কি একটু বুঝিয়ে বললে ভালো হয়। অবশ্যই, জিআই বা জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন পণ্য হলো এমন কোনো পণ্য যা একটি নির্দিষ্ট ভৌগোলিক এলাকার ঐতিহ্য ও পরিচিতি বহন করে এবং সেটির একটি বিশেষ গুণ বা খ্যাতি থাকে। যেমন আমাদের জামদানি শাড়ি শুধু বাংলাদেশেই ওই বিশেষ পদ্ধতিতে তৈরি হয়। একে জিআই স্বীকৃতি দেওয়ার মানে হলো বিশ্ব দরবারে এটা আইনত বাংলাদেশের নিজস্ব পণ্য হিসেবে পরিচিতি পেল। ও আচ্ছা আচ্ছা। এই প্রশ্নটা করার মাধ্যমে শুধু সাধারণ জ্ঞান নয়, দেশের ব্র্যান্ডিং, অর্থনীতি এবং ঐতিহ্য নিয়ে প্রার্থীর সচেতনতাও পরীক্ষা করা হয়। দারুণ ব্যাপার। এর সাথে সম্পর্কিত আরেকটি প্রশ্ন হল, বাংলাদেশের প্রথম আন্ডার ওয়াটার টানেলের নাম কি? উত্তর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল। এই প্রশ্নটা থেকে কি বোঝা যায়?
এই প্রশ্নটা সরাসরি দেশের সাম্প্রতিক উন্নয়নমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত। একজন কর্মকর্তা বা কর্মচারী যে সিস্টেমে কাজ করবেন, সেই সিস্টেম বা দেশ কোন দিকে এগোচ্ছে, কি বড় প্রকল্প বাস্তবায়িত হচ্ছে, সেই সম্পর্কে তার ধারণা থাকা আবশ্যক। ঠিক। এটা তার নিজের কাজের প্রতি এবং দেশের অগ্রগতির প্রতি তার সম্পৃক্ততার পরিচায়ক। যে নিজের দেশের উন্নয়ন সম্পর্কে খবর রাখে না, সে উন্নয়নে ভূমিকা রাখবে কিভাবে? আপনার কথা শুনে মনে হচ্ছে সাধারণ জ্ঞানের প্রশ্নগুলো আসলে বিচ্ছিন্ন কোনো তথ্য নয়। প্রত্যেকটা প্রশ্নের পেছনে একটা নির্দিষ্ট উদ্দেশ্য আছে। যেমন রাঙ্গামাটি জেলার সাথে কোন দুটি দেশের আন্তর্জাতিক সীমানা রয়েছে, এই প্রশ্নের মাধ্যমে দেশের ভূগোল এবং ভূ-রাজনৈতিক অবস্থান সম্পর্কে প্রার্থীর জ্ঞান যাচাই করা হচ্ছে। ঠিক ধরেছেন, প্রত্যেক প্রশ্নই এক একটি বিন্দুর মতো, আর সব বিন্দুকে একসাথে জুড়লে একজন আদর্শ প্রার্থীর একটি ছবি ফুটে ওঠে। সেই ছবিতে আমরা কি দেখতে পাই? একজন ব্যক্তি যিনি ভাষায় নির্ভুল, যুক্তিতে পারদর্শী, নিজের সংস্কৃতি ও ঐতিহ্য নিয়ে সচেতন এবং একই সাথে আধুনিক বিশ্বের চ্যালেঞ্জ ও সম্ভাবনা সম্পর্কে ওয়াকিবহাল। এই পরীক্ষাগুলো আসলে এই সমন্বিত প্রোফাইলটাই খুঁজে বের করার একটি যন্ত্র। তাহলে পুরো আলোচনা থেকে যা বুঝলাম, এই চাকরির পরীক্ষাগুলো শুধু তথ্য বা জ্ঞান যাচাই করে না, বরং একজন প্রার্থীর মধ্যে একজন দায়িত্বশীল, দক্ষ ও সচেতন পেশাজীবীর সম্ভাবনা কতটুকু আছে সেটাই নিরূপণ করার চেষ্টা করে। প্রস্তুতির জন্য শুধু একগাদা তথ্য মুখস্থ করলেই হবে না, বরং কোন তথ্যের পেছনে কি উদ্দেশ্য সেটা বোঝাটাও জরুরি। একদম, এটা অনেকটা ম্যারাথনের মতো। শুধু দৌড়ালেই হবে না, নিজের শক্তি এবং গতিকে কৌশলগতভাবে ব্যবহার করতে জানতে হবে। কোন বিষয়ের গভীরে যেতে হবে আর কোনটা সারফেস লেভেলে জানলেই চলবে। এই প্রশ্নপত্রগুলো সেই কৌশল নির্ধারণে সাহায্য করে। আমাদের এই বিশ্লেষণ চাকরি প্রার্থীদের প্রস্তুতির যাত্রাকে নিশ্চয়ই কিছুটা হলেও ভিন্ন দৃষ্টিকোণ থেকে ভাবতে সাহায্য করবে। সবশেষে শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যেতে চাই। আমরা দেখলাম এই পরীক্ষাগুলোতে প্রতিষ্ঠিত জ্ঞান এবং দ্রুত তথ্য মনে করার ক্ষমতাকে পুরস্কৃত করা হয়। এটা বর্তমান ব্যবস্থার জন্য হয়তো ঠিক আছে, কিন্তু আজকের এই দ্রুত পরিবর্তনশীল বিশ্বে, যেখানে চ্যাট জিপিটির মতো টুলস আমাদের হাতের মুঠোয়, সেখানে তথ্যের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠছে সৃজনশীলতা, জটিল সমস্যা সমাধানের ক্ষমতা এবং পরিবর্তনশীল পরিস্থিতির সাথে খাপ খাইয়ে নেওয়ার দক্ষতা। আমাদের কি এখন সময় হয়নি মূল্যায়নের পদ্ধতিতে পরিবর্তন আনার? ভবিষ্যতের সরকারি কর্মকর্তাদের জন্য আমরা আসলে কোন দক্ষতাগুলোকে বেশি গুরুত্ব দেব? এই প্রশ্নপত্রগুলো আমাদের বর্তমানের কথা বলে, কিন্তু ভবিষ্যতের জন্য কি আমরা প্রস্তুত?